আমাদের সাংসদ তো আমাদের রিটায়ার্ড জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তো সুতরাং আমাদের দলের কেন্দ্রীয় দলেরই বহুজন আলাদা আড়ালে আবডালে আলোচনাও করে নিজেদের মধ্যে। তারপর প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। গতকাল উত্তরবঙ্গে যে সভা ছিল মুখ্যমন্ত্রী, সেখান থেকে তিনি বলছেন যে আগে নোটবন্দি দেখেছেন তো, এসআইআরটা হচ্ছে তেমন ভোটবন্দি, আপনাকে প্রমাণ করতে হবে আপনি এদেশের নাগরিক, এটা সবচেয়ে বড় অসম্মানের। কেন? আমি যদি নাগরিক না হই, যারা নয়, কি বলতে চাইছে? মমতা ব্যানার্জি সবসময় ঘুরিয়ে কথা বলেন কেন? মমতা ব্যানার্জি বলুন না যে মৃত লোকের ভোট থাকবে। মমতা ব্যানার্জি বলুন না যে ভুয়ো ভোট থাকবে, অস্তিত্বহীন ভোট থাকবে। গত বেশ কিছু বছর, বহু বছর ধরে সিপিএম এর সময় থেকেই তখন ওনার প্রতিবাদ ছিল এই অনুপ্রবেশকারী নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে। তারপরে 14.5 বছর বেশি হলো উনি রয়েছেন ক্ষমতায়। তাহলে এই যে বাংলাদেশিদের এবং ভিনদেশিদের তাদের যে সমস্ত আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড করে দিয়েছে অর্থ নিয়ে, এমনকি অনেককে পাসপোর্টও করে দেওয়া হয়েছে। তাহলে এই যদি ভুয়ো পাসপোর্ট, নকল রেশন কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড করে দেওয়া যদি এরকম ভোটার লিস্টে নাম থাকে, মমতা ব্যানার্জি বলুন বা কেউ বলুন তৃণমূলে যে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। এসআইআর এর স্পিরিট তো সেটাই। উনি কি বলতে চাইছেন? মানুষকে, ওনার কাজই হচ্ছে মিথ্যাচার করা, অসত্য কথা বলা এবং মানুষকে বিভ্রান্ত করা এবং ভুল বোঝানো। এরা সব ভোট দেবে ওনাদের। 2011 উনি ক্ষমতায় এসেছেন, 2013 থেকে উনি কি করছেন সে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন থেকে কারুর অজানা নয়। সে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হোক, পুরসভাগুলোর নির্বাচন হোক, পৌর নিগমের নির্বাচন হোক, বিধানসভার নির্বাচন হোক বা লোকসভার নির্বাচন হোক, মানুষ জানে না এইরকম ভাবে তিনি ভোট করাবেন, ভোট জিতবেন। এই একে তো ভোটার লিস্ট, তারপরে দুর্বৃত্ত, তারপরে পুলিশ ব্যবহার, এ সমস্ত করে তারপরে উনি নৃত্য করতে করতে ডান্ডিয়া নিয়ে 14 তলায় গিয়ে বসবেন। তো মামার বাড়ির আবদার নাকি? উনি বলছেন যে এদের নিজেদের উপর ভরসা নেই, তাই এজেন্সিকে কাজে লাগিয়েছে। 2 বছর তো সময় নিতে পারতো, বাংলার উন্নয়ন দেখে জ্বলছে, তাই অসুবিধা নেই। যদি ইসি 2 বছর সময় লাগে, হবে নো এসআইআর নো ভোট। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওনার টেনিওর শেষ হয়ে গেলে কিন্তু উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। যদি সে সময় লাগবে, সেটা ইসি বুঝবে। কারণ ওনার কথাতে তো আর হবে কবে, কত দিন লাগবে, এটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন নাকি? এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, হ্যাভিং এনর্মাস অ্যান্ড প্লেনারি পাওয়ার provided by the Constitution of India. তো সুতরাং তারা ঠিক করবে। এমন কথা হলো যেন তৃণমূলীরা যারা নতুন, অল্প বয়স, তাদের উনি ভুল বোঝাচ্ছেন, ভুল শিক্ষা দিচ্ছেন। এমন একটা বোঝাচ্ছেন যেন যে এই রিভিশন দেখানো প্রথম হচ্ছে। রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন, সামারি রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো এর আগেও হয়েছে। 1, 2 হচ্ছে যে ইলেকশন কমিশন তো নতুন কোনো হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংস্থা নয়। উনি বলছেন এবার ভোট হবে না, হবে বিজেপির ভোট, নোট দিয়ে সব হয় না, মাথায় রাখতে হবে। নোট দিয়ে কি করছেন সেটা আপনারা জানেন, আপনারা কি করেন না করেন। অর্থ দিয়ে তো, নোট দিয়ে তো শুধু ভোট কেনার চেষ্টা করছেন, ভোট কিনছেন, কেনেনও, সবকিছু করেন। আপনি এরকম ভাবে এই সমস্ত ভালো ভালো কথা বলছেন, বেশ শুনতে ভালো লাগে, কিন্তু কোনো ভালো কথার সঙ্গে আপনার কিন্তু কোনো কাজের মিল নেই। বলছে বিজেপি পার্টি অফিসের সামনে ক্যা অফিস বসিয়েছে, ক্যা ক্যা করে চিৎকার করবে। অলরেডি এত মানুষ মারা গেছে, তাদের কোনো দুঃখ নেই। হঠাৎ একটা মেয়ে মারা যাবে, ধর্ষিত হয়, তখন তারা বড় বড় কথা বলতে রাস্তায় বেরিয়ে পড়বেন। এ তো মুশকিল কথাবার্তা।
বিষয়টা হলো যে যে কোনো মৃত্যুই দুঃখের। এখন এসআইআর এর মৃত্যু বলে যেটা চালাবার চেষ্টা করা হচ্ছে, সেটা একমাত্র ঈশ্বরের কাছে আমার প্রার্থনা করা ছাড়ার কোনো উপায় নেই। কারণ প্রতিদিন মানুষ জন্মাবে এবং প্রতিদিন মানুষের মৃত্যু হবে, এটাই হচ্ছে ধ্রুব সত্য। কিন্তু এখন স্বাভাবিক বা অস্বাভাবিক কোনো মৃত্যু হলেই সেখানে গিয়ে তৃণমূলীরা হাজির হবে আর সেটাকে এসআইআর এর মৃত্যুর কারণ বলবে। কেন এসআইআর মৃত্যুর কারণকে, যেটাকে চালানো হচ্ছে এসআইআর এর মৃত্যু বলে, সেটাই বা এসআইআর এর মৃত্যু কে বললো? এটা এসআইআর এর মৃত্যু তো না। তার নাম তো 2002-তে ছিল, তার তো বাবা মার নাম রয়েছে। তো সেগুলোকে কেন এসআইআর এর মৃত্যু বলে চালানোর চেষ্টা হচ্ছে? এগুলো ঠিক নয়। উনি বলছেন যে সামনে ইলেকশন আসছে, তাই মির্জাফর চিঠি পাঠিয়ে দিচ্ছে। এই চিঠির ভ্যালু কি আছে? দেখুন, উনি এইভাবে যে অ্যাসেম্বলির ভেতরে যে ভাষায় বা যে শব্দ ব্যবহার করে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন বা আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আক্রমণ করেন, এটা কিন্তু ওনার শোভা পায় না। প্রথম মহিলা হিসাবে, প্লাস যে চেয়ারে বসে আছেন সেইটা হিসাবে। ওনাকেও কিন্তু অনেকে বলে যে চোরের মার বড় গলা, সেটার কিন্তু বাস্তব বা সেটা যে একদম মিল খুঁজে পাওয়া যায় যখন উনি চিৎকার চেঁচামেচি করেন, এই কথাগুলো বলেন। ওনার বিরুদ্ধেও তো, ওনার দলের বিরুদ্ধে এবং ওনার সহকর্মীদের বিরুদ্ধেও তো প্রচুর কেস কাছারি চলছে। তাহলে সেগুলো যদি ঠিক না হয়, তিনি তার যে মাসোহারা দিয়ে রাখা নামি দামি যে উকিলেরা রয়েছে তাদের দিয়ে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা করছেন না কেন? এবং যে কথাগুলো উনি বলেন, যে শব্দগুলো উনি ব্যবহার করেন, সেগুলো সমস্ত শব্দগুলো কিন্তু ওনার ক্ষেত্রে খুবই ভালোভাবে প্রযোজ্য। উনি বলছেন যে এই যে উত্তরবঙ্গে ডিজাস্টার হয়েছে, একটা টাকাও দেয়নি রাজ্য। 1288 কোটি টাকা চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে। উনি যে টাকাগুলো পেয়েছেন, যতগুলো টাকা দেওয়া হয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মিনিস্টাররা ইনক্লুডিং ফাইন্যান্স মিনিস্টার যেগুলো বলেছেন, সেই টাকার হিসেবগুলো না হয় কেন্দ্রকে দেননি বা দেবেন না, কম্পট্রোলার অডিটর জেনারেলকে দেন না বা দেবেন না, বা অ্যাসেম্বলিতেও সেগুলো তিনি করেন না, প্লেস করেন না। কিন্তু বাংলার মানুষকে দিন না। এই মোদিজির টেনিয়রে, মানে 11 বছর হয়ে গেল, সেই 11 বছরে মোদিজির গভর্নমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কত টাকা এই রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে এবং তার সেই যথাযথ খরচ হয়েছে, এটাই উনি বলে দিন, বললে মিটে যায়। আমরা যদি কাউকে এমনি নিয়ম তাই, বাড়ির কর্তা বা কর্ত্রী যদি কাউকে বাজার করতেও পাঠায়, বাড়ির কর্তা এবং কর্ত্রীর দায়িত্ব হলো হিসেব নেওয়া এবং যে বাজার করতে যাকে দেওয়া হয়েছে তারও উচিত হিসেব দেওয়ার। টাকাটা কারুরই পৈতৃক নয়, মানুষের টাকার হিসেব দেবে না, এটা আবার কোন কথা? উনি বলছেন এবার আর আমরা টাকা চাইনি, ফেড আপ হয়ে গেছি টাকা চাইতে চাইতে, এখন টাকা চাইলে মনে হয় ওরা ভিক্ষা দেবে, তবে আমরা কাজ করব। কি যে বলেন, কোনো ঠিক নেই, যা খুশি তাই বলেন। এবং আমি তো অনেকবার বলেছি, আবারও বলছি, যে ওনার এই সমস্ত কথাবার্তা নিয়ে ওর দলেরই বহুজন আলাদা আড়ালে আবডালে আলোচনাও করে নিজেদের মধ্যে, এবং খুবই তারা মানে অস্বস্তির মধ্যে পড়ে। বলছেন এখন আমার মনে হচ্ছে জিএসটি করতে দেওয়া উচিত হয়নি, তখন আমাকে অমিত মিত্র বুঝিয়েছিল, তাই আমি মেনে নিয়েছিলাম। আমরাই প্রথম পার্টি যারা জিএসটি কে মানে সমর্থন করেছিলাম। অমিত মিত্রকে এখনো রেখে দিয়েছে কেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার করে? কেন সাদা হাতি ফুসছে? সরিয়ে দিক। উনি অর্থর ওপরে, বাংলার অর্থের ওপরে যে উনি কতটা উনি গুরুত্ব দেন সেটা তো বোঝা যায় যে অর্থমন্ত্রীর স্টেটাসটা এখনো ক্যাবিনেট নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে সব টাকা নিয়ে নিচ্ছে জিএসটির মাধ্যমে, রাজ্যকে কিছু দিচ্ছে না। এগুলো এটা মনে করবেন না এটা পাড়ার ক্লাবের কথা বলছেন। এটা একটা রাজ্যের ব্যাপার, কেন্দ্র সরকারের ব্যাপার, এবং ফেডারেল স্ট্রাকচারে রাজ্য কেন্দ্রের একটা সম্পর্কের ব্যাপার। কোনো কিছু কথা বলার আগে যেন যুক্তি দিয়ে এবং হাতে কাগজ রেখে পরিসংখ্যান দিয়ে উনি সেটা যেন সাবস্ট্যান্সিয়েট করেন।
একদম শেষ প্রশ্ন, আপনাদের দলেরই একজন সাংসদ তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার চায় না পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল হোক, তাই তৃণমূল এখনো রয়ে গেছে এখানে। এই ব্যাপারে অনেকেই যা যা বলার বলেছে। আমাদের সাংসদ তো আমাদের রিটায়ার্ড জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তো সুতরাং আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজ্যের নেতৃবৃন্দ, তারা ওর সঙ্গে কথাও বলছে। সুতরাং এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ। দেখুন, এসআইআর নিয়ে যে একটা আতঙ্ক তৃণমূলের মধ্যে হয়েছে সেটা প্রথম থেকেই বোঝা গেছে। যবে থেকে এসআইআর শব্দটা বিহারে শুরু হয়েছিল তখন থেকেই বাংলায় একটা রেড়ে করে রব উঠেছে যে আমরা এসআইআর করতে দেবো। এবং তারপরে ঘটনাক্রম যেভাবে এগোতে শুরু করেছে আপনারা দেখেছেন যে মানে যারা বিএলওরা যাচ্ছেন, বিএলও এর সঙ্গে মিছিল করে তৃণমূল বিএলওদেরকে নিয়ে যাচ্ছে। এবং বেশিরভাগ জায়গায় দেখাও গেছে যে বিএলওদেরকে সরাসরি ধমকি দেওয়া, কখনো কখনো তাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদেরকে একসাথে নিয়ে যাচ্ছে, এবং কোনো কোনো বিএলও তৃণমূল পন্থীয় বলে উল্লেখ করা হচ্ছে। সুতরাং তিনি তো কিছু কিছু যারা টিএমসি থেকে মানে যারা পার্টির সঙ্গে পুরোপুরিভাবে জড়িত রয়েছে এবং বিএলও রয়েছেন, এবং তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিষয় যেমন ধরা পড়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে একই জায়গায় বসে বসে বিএলওরা ফর্ম ফিল আপ করছে, ফর্ম ডিস্ট্রিবিউট করছে। এগুলো তো ইলিগাল, এগুলো তো এভাবে তো করা উচিত না। মানে এগুলো পুরোপুরিভাবে টিএমসি জোর করে তাদেরকে হুমকি ধমকি দিয়ে করাচ্ছে। আর এই যে এত কিছু দেখছেন, কোন বিএলও অসুস্থ হয়ে পড়ছেন বা কিছু করছেন, এগুলো সম্পূর্ণ টিএমসি হুমকি দিচ্ছে তাদেরকে, কাজগুলো ঠিক মতো করতে দিচ্ছে না, বিভিন্নভাবে তাদেরকে বাধা সৃষ্টি করছে। তারা কিন্তু রেডি, যে তারা যেভাবে নির্বাচন কমিশন তাদেরকে বলেছে তারা সেইভাবে রেডি হচ্ছে, কিন্তু কোনোভাবেই টিএমসি তাদেরকে করতে দিচ্ছে না, এবং একটা ভয়ের একটা পরিবেশ টিএমসি সৃষ্টি করেছে। আজকে দেখছিলাম প্রেস কনফারেন্সে উনি আতঙ্কের কথা বলছেন। আতঙ্ক তো টিএমসি সৃষ্টি করেছে। 2002তেও এসআইআর হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। একবারও দেখেছেন মুখ্যমন্ত্রীকে কথা বলতে? তখন তো মুখ্যমন্ত্রী রাজনীতি করতেন, ভীষণই অ্যাক্টিভ ভাবে করতেন, তখন দেখেছেন কথা বলতে? তখন তো একবারও মানে এসআইআর নিয়ে কোনো কথাই হয়নি। কিন্তু হঠাৎ করে আজকে পাল্টি খেয়ে এসআইআর করতে দেবো না, এসআইআর বন্ধ করা উচিত, এটা কিসের লক্ষণ? মানে বোঝাই যাচ্ছে যে ডাল মে কুছ কালা হ্যায়। এর মধ্যে অনেক লোকজন যারা রয়েছে, বেশিরভাগ বাংলাদেশিরা রয়েছেন, তাদেরকে ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়ে, অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা রয়েছেন যাদের ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়ে তাদেরকে দিয়ে ভোট করানোর চেষ্টা করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে একটা অভিনব দাবি তুলে দিয়েছি। তবে থেকে জিএসটি চালু হয়েছে আজ পর্যন্ত কোনো রাজ্য থেকে মুখ্যমন্ত্রী দাবিটা করেনি। উনি বলেছেন ইমিডিয়েট এই জিএসটিটা বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করছে আমাদের এখান থেকে, সেটা আমরা ফেরত পাচ্ছি না, আমাদের যে শেয়ারটা পাচ্ছি না, আমরা ঠকেই যাচ্ছি কোনো রকম। শ্বেতপত্র দিয়ে তিনি পরিষ্কারভাবে জানান, সবার কাছে মানুষ জানুক। উনি অনেক রকমের কনফিউশন সৃষ্টি করে থাকেন, এবং ভোটের আগে সবাইকে মানে সব সংবাদ মাধ্যমকে বলবো যে আপনারাও এই কনফিউশনের মধ্যে থাকবেন না। যে কথাগুলো উনি বলছেন অর্ধেক টাকা নিয়ে চলে যাক, শ্বেতপত্র প্রকাশ করুক, এবং কেন্দ্রীয় সরকার তাকে কত টাকা দিয়েছে এতদিন পর্যন্ত সেটাও প্রকাশ করুক, এবং জিএসটি তিনি কতগুলো যিনি জিএসটি সেই টাকা তিনি পাননি সেটাও তিনি লিখুক, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে অফিসিয়ালি, সেটা শ্বেতপত্র প্রকাশ করুক, বাংলার মানুষ দেখুক। জিএসটি সমর্থন করে আমি ভুল করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সবটাই হচ্ছে গিমিক। ভোট আসছে, বিভিন্ন ধরনের ভুল উনি বলবেন, আমি এই ভুল করেছি সেই ভুল করেছি, অনেক কিছুই বলবেন, এবং নিজে টিকিট দেওয়ার পরেও বলবেন আমি টিকিট দিয়ে ভুল করেছি, কিন্তু আমি 294 ক্যান্ডিডেট রয়েছি, আমাকে ভোট দিন, এটাও উনি বলবেন। সুতরাং সবাই তৈরি থাকুন। কেন্দ্রীয় সরকার একজন কেন্দ্রীয় সরকার, দেশের সরকার যে সরকারের মতো কাজ করে যাচ্ছে, ভোট আদায়ের জন্য এই ধরনের নাটক চলছে। বলছেন যে আপনারা দিল্লির জমিদার, আপনাদের দল এবং বামেরা ছিল হারমান, আপনারা জলদার। অত্যাচারী চেহারা পাল্টেছে। দেখুন, যেই তাদের ভোটের মধ্যে হাত পড়েছে, যেই তাদের ফেক ভোটারের মধ্যে হাত পড়েছে, সঙ্গে সঙ্গে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় বুথে বুথে মৃত ভোটার এবং শিফটেড ভোটার প্রচুর হচ্ছে, এবং এগুলো যদি গণনা ঠিকঠাক মতো হয়, প্রত্যেকটা এক একটা বুথ থেকে অন্তত 35 থেকে 40 জন মৃত ভোটার
এক একটা বুথ থেকে বেরোচ্ছে। মানে যারা শিফটিং ভোটার্স আছে, এক একজনের 2-3 জায়গায় নাম আছে, সেগুলোও বেরোচ্ছে। এবং সেইগুলো যদি একসাথে তারা করে এবং তখন দেখবেন কোটি কোটি ভোটার চলে যাচ্ছে। সেখানে এসআইআর তো ছাড়ুন, এখানে নিজেদের লোকেদের মৃত ভোটারদের নামও তালিকায় কি করে আছে, এটাও তো আচ্ছা, একটা কোশ্চেন আর শেষ অবধি তো কোশ্চেন মার্ক রয়েছে। সুতরাং মানে এই ধরনের যে এসআইআর প্রক্রিয়া চলছে, তাতে শুধু এসআইআর না, এসআইআর বার করতে গিয়ে অনেক কিছু জিনিস যেগুলো বেরিয়ে অভিষেক আসছে। বন্দ্যোপাধ্যায় অত্যাচারী বলছেন, জল্লাদ বলছেন, জমিদার। দিল্লির জমিদার বলছেন যে শুধু অত্যাচারীর রূপটা চেঞ্জ হয়েছে, এটা তো চেহারাটা change এটা তো হয়েছে। নিজেদেরকে আয়নায় দেখে বলা উচিত। এটা তো আয়নায় দেখে নিজেদেরকে বলা উচিত। 26,000 চাকরি লোক রাস্তায় বসে রয়েছে। অত্যাচারীকে জমিদারি কারা করছে বাংলায়? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আয়নায় দেখলে যে কারা জমিদারি করছে, কারা অত্যাচারী করছে, কারা হিটলারি শাসন চালাচ্ছে এই বাংলায়। কেউ একটা কথা বলতে পারে? তাদের আধিকারিকরা অনেক কিছু জানে, পুলিশ মহল থেকে শুরু করে সব সরকারি আধিকারিক সবকিছু জানে। কিন্তু তারা একটা কথা বলতে পারছে না, কারণ চাকরি ধমকি দেওয়া হচ্ছে, চাকরি নিয়ে নেওয়া হবে, আহ, তাদেরকে শিফট করিয়ে দেওয়া হবে, বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়। সেই জন্য জমিদার পন্থী তো আজকে তৃণমূল সরকার, যিনি এই শাসন চালাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন 14 জনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে। আজকেও নদিয়া এবং ধনিয়াখালীতে নতুন করে 2 জনের মৃত্যু। দেখুন, মানে এটা তো মানুষ বুঝতেই পারছে, আশা করি কোনো জায়গায় সেই কোন বাড়িতে কেউ মারা গেছে, মোটামুটি শ্মশানে কারা যাচ্ছেন সেইগুলোর হিসাব রাখা হচ্ছে এবং সেইগুলোকে ধরে লিস্ট টানিয়ে দেওয়া হচ্ছে যে এরা যেখানে যে অসুখেই কেউ যাক না কেন, সেটা অনেক দুঃখজনক, কিন্তু যেই অসুখেই কেউ যাক, যেরকম ভাবে ডেঙ্গুতে মারা গেলে প্রেসক্রিপশনে ডক্টরদের লিখতে মানা করা হতো যেন ডেঙ্গুর কথাটা না লেখে, তাহলে সরকারের বদনাম হবে যে ডেঙ্গুর জন্য সরকার চিকিৎসা করছেন না এবং ঠিকমতো কাজ করছে না। ঠিক এইভাবেই তাই হচ্ছে যে যে কোনো মৃত্যুই হচ্ছে সেটাকে এসআইআর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবাই বুঝতে পারছে। গোটা রাজ্য আগে জুড়ে রাজ্য সমস্ত সরকার স্কুলে কোনো- গোটা রাজ্য জুড়ে সমস্ত স্কুলে বাংলার মাটি বাংলার জল গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। জিটিএ সার্কুলার দিয়ে জানিয়ে দিল, অনেক টাকা নিজে সাইন করেছেন সেটাতে। জিটিএ এরিয়ার মধ্যে কোনো স্কুলে এই গান গাওয়া হবে না। সবচেয়ে আশ্চর্য লাগে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের রাষ্ট্রসঙ্গীত যেগুলো রয়েছে তার উপরে রাজনীতি চলছে। মানে ভেবে ভাবুন, একমাত্র বাংলায় সেটা সম্ভব। মানে পার্টি, নতুন নতুন রিজিওনাল পার্টি আসবে এবং সে তার গানটাকে বাধ্যতামূলক করে দেবে, আর সেখান থেকে রাষ্ট্রগীত বলুন বা জাতীয় সঙ্গীত বলুন সেটা উড়ে যাবে। সেটা তো আমি দেখছিলাম যে এটা এক একজন স্কুল বলছে আমরা তিনটেই গাইবো, আমরা জনগণ মন গাইবো, আমরা বন্দে মাতরম গাইবো, আমরা বাংলার মাটি বাংলার জল গাইবো। কেন? কারণ এখানে বাংলায় হিটলারি শাসন চলছে। মানে এই পুরো রাজনীতিটাকে পুরো স্কুলের মধ্যে যেটা পৌঁছে দেওয়া হচ্ছে, এবার একটা এবং পরিবেশটা, স্কুলের পরিবেশটাকে যেভাবে রাজনীতি করে রাজনীতিতে পুরো পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে, এটা মনে হয় আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য খুব অন্যায় হচ্ছে। সারা দেশ জুড়ে আমাদের জাতীয় সঙ্গীত হয়, আমাদের রাষ্ট্রগীত হয়, সেই দুটোকে অন্তত বজায় রাখা উচিত ছিল। যেদিনকে 150তম বন্দে মাতরমের দিন, সেদিনই উনি বলছেন সব স্কুলে বাংলার মাটি বাংলার জল গাইতে হবে। তাহলে ভেবে দেখুন রাজনীতিটা কে করছে। ভোটের আগে যাতে অফিসাররা কাজ করতে না পারে রাজ্যের, সেই জন্য একটা সুপার ইমার্জেন্সি চালু করেছে কেন্দ্রীয় সরকার। তার জন্যই এসআইআর এর কাজ করানো হচ্ছে। দেখুন এসআইআর সব জায়গায় হয়েছে। বিহারে এসআইআর হয়েছে, মাননীয় গৃহমন্ত্রী সুন্দর পরিষ্কারভাবে বলেছেন কোনো প্রবলেম হয়নি। বিহারে ভোট হচ্ছে, ভোট শেষ হয়ে গেছে, আমরা রেজাল্টের অপেক্ষায় আছি। আরো 12টা জায়গায় হচ্ছে, অন্যান্য 11টা জায়গায় কোনো প্রবলেম হচ্ছে না। হঠাৎ করে বাংলায় কেন প্রবলেম হবে? ভোট তো এরপরে অনেক জায়গাতেই আছে, তাহলে বাংলায় কেন প্রবলেম? কারণ বাংলার এই সরকারের অনেক অসুবিধা হয়ে গেছে এসআইআর এ, কারণ অনেক লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে। এই জন্য হয়তো সরকারের এই ভোটের মধ্যে মানে ডেভেলপমেন্টের তো কোনো ভূমিকা নেই। এখানে ফেক ভোটারের ভূমিকা সবচেয়ে থাকে, এখানে রিগিং এর ভূমিকা সবচেয়ে থাকে, চাপ্পার ভূমিকা সবচেয়ে বেশি থাকে। সেই জন্যই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে এসআইআর নিয়ে এই কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন 2 বছর ধরে এটা করা হোক, রায়ের জোরে 2 মাসের মধ্যে এসআইআর না করার কিছু। সব জায়গায় যেরকম ভাবে হচ্ছে সেখানে বাংলাতেও হচ্ছে। নিয়ে এত মাথা ব্যথার কি আছে? নিশ্চয়ই নির্বাচন কমিশন যদি মনে করে যে সেটা অসুবিধা হচ্ছে, তাহলে তখন ভাববে, সেটা নির্ণয় করবে। কিন্তু আমার মনে হয় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই ইস্যুটাকে, এসআইআর ইস্যুটাকে
খুব সুন্দরভাবে তাদেরকে সাহায্য করা, কোঅপারেশন করা উচিত আমার মনে হয়। গণেখালীর বিধায়ক অসীমা পাত্র তিনি এই মৃত্যু এসআইআর আতঙ্ক হয়েছে এবং এর দায়ভার বিজেপিকে নিতে হবে। বললাম যে যেখানে পারিবারিকভাবে কিছু হোক, আগে বলা হতো কিছু হলে না পরিবার সংক্রান্ত বিষয় তারা নিজেদের মধ্যে বিষয়ের জন্য কেউ আত্মহত্যা করেছে, কেউ মারা গেছে। এখন যেখানে যা মৃত্যু হোক আপনারা মনে রাখবেন সবকিছু এসআইআর বলে চালানো হবে, এবং যা মুখ্যমন্ত্রী করছেন তার সেনাপতিরা তাই করবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলছেন অনুপ্রবেশকারীদের অনাবাসী শ্রমিকের সঙ্গে তুলনা করছে, যারা এখন রাজ্যে কাজ করছে তারা শ্রমিক। দেখুন, আমাদের 50 লক্ষ শ্রমিক আজকে এই বাংলা থেকে বাইরে গিয়ে কাজ করে এবং তারা বাংলায় আসতেও চায় না। যতক্ষণ এই সরকার রয়েছে তারা এই বাংলায় আসতে চায় না। কিন্তু সেই শ্রমিকদের সঙ্গে আর যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নিজেদের মাটি ছেড়ে দিয়ে সেইখান থেকে এইখানে চলে এসেছেন এবং এখানে আমাদের অধিকারে, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের অধিকারের জমি, আমাদের অধিকারের যে জমিন থেকে আজকে ফসল হয় এবং সেই ফসলের অধিকার আমাদের থাকে এবং সেই ফসলে যারা ভাগ বসাচ্ছে তাদের সঙ্গে তুলনা করা আমার মনে হয় উচিত। আচ্ছা, অনেক জায়গায় দেখা যাচ্ছে বিএলএ তৃণমূল, বিএলও তৃণমূল, তৃণমূলের পার্টি অফিসের ফর্ম ফিল আপ করা হচ্ছে, কমিশন বাধ্য হয়ে যাচ্ছে, শোকজ করছে, এফআইআর করতে হচ্ছে। মানে এটা তো দেখছি যেভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, বিএলও, বিএলএ2 সব তাদের এবং আমাদের বিএলএ2দেরকে বিভিন্নভাবে ধমকি দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে পরিচয়পত্র চাওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে নিজেরা এসআইআরটাকে নিজেরা কন্ট্রোল করবার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জিনিসটা একদম কন্ট্রোল করে নিয়ে দেখছেন এবং যারা এই ধরনের কাজ করছে বিএলওরা তাদেরকে নির্বাচন কমিশন শোকজ করছেন এবং আগামী দিনে এরকম কিছু করলে তাদেরই আজকে ভবিষ্যতে মানে ক্ষতি হয়ে যেতে পারে, এইটুকু বলতে পারি। রাজ্যে মদের দাম আবার বাড়ানো হলো, সেটা কি টাকা তোলার কৌশল কোথাও? বিভিন্নভাবে দেখতে পাবেন ভোটের আগে নানা ভাবে টাকা কিভাবে তোলা যায় এবং আপনারা দেখতে পাবেন সবে তো শুরু হয়েছে এবং নানা রকম স্ক্যাম, নানা রকমের সিন্ডিকেটবাজি, তোলাবাজি এই ভোটের আগে চলবে। অমিত শাহকে আবারও মির্জাপুর বলে আক্রমণ করলেন অমিত শাহকে আবারও মির্জাপুর বললেন। উনি ওনাকে খুব ভয় পান, প্রথম থেকেই ভয়, এসআইআর নিয়েও ভয় ছিল এবং আলটিমেটলি এসআইআর হচ্ছে, এই জন্যই উনি ওনার এত মানে কাঁপুনি দিয়েছে যে এবারের বৈতরণী হয়তো পার হতে উনি পারবেন। উত্তরবঙ্গে রিলিফ ঠিক আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্র কোনো টাকা দিল না রিলিফ। বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্র কোনো টাকা দিল না, উত্তরবঙ্গে এত বড় ডিজাস্টার হয়ে গেল, কোনো টাকা পেল না, সব তো আমি দিয়েছি। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যখন নানা রকমের রিলিফ ফান্ড আসে সেগুলোর কোনো হিসাব ওনার কাছে উনি দিতে পারেন না। কোটি কোটি টাকা আমাদের এই বাংলায় দেয়া হয়েছিল, কিন্তু তার কোনো হিসাব দিতে পারেননি এবং উত্তরবঙ্গে যা জিনিস হয়েছে তার জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী। বিভিন্নভাবে দেখেছেন উত্তরবঙ্গের মানে গাছ থেকে শুরু করে বিভিন্নভাবে কেটে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে আজকে উত্তরবঙ্গের প্রকৃতিকে ক্ষতি করেছে এই তৃণমূলের প্রশাসন, সরকার এবং গাছ কাটার গুড়িও আপনারা দেখেছেন কিভাবে মানে ভেসে 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 এসছে এবং এটার কেউ হদিশ জানে না যে এগুলো কোথায় কোথায় ছিল এবং উত্তরবঙ্গকে ধ্বংস করার পেছনে এই তৃণমূলের সিন্ডিকেটবাজি, তোলাবাজি রয়েছে এবং মুখ্যমন্ত্রীর যারা নিজেদের লোকজন আছে তারাই এই উত্তরবঙ্গকে ক্ষতি করার, প্রকৃতিকে ক্ষতি করার জন্য মূল দাবি এবং সুতরাং তাকে এটা দেখতে হবে।